মার্কেন্টাইল ব্যাংক প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মাইল জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি নিউরোসাইকোলজি, যে ব্রেন ইনজুরি হয় যে কারণে, তার গুরুত্ব নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন শাহনুর হোসাইন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ক্লিনিক্যাল লিড, ব্রেন ইনজুরি ক্লিনিক, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজি, ঢাকা ইউনিভার্সিটি। And my other guest, Dr. Graham Powell, chartered psychologist, clinical forensic neuro, UK, professor of clinical and neuropsychology, Department of Clinical Psychology, University of Dhaka. দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি 7 জনে একজন এ ধরনের ট্রমাটিক ব্রেন ডিজিজে ইনজুরি হয়ে থাকে। আর এ বিষয়ে আমরা কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই শাহনুর, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। এই যে আসলে ব্রেন ইনজুরি বা এই যে নিউরোসাইকোলজিক্যাল যে বিষয়, এই বিষয়টি আসলে অনেকেরই জানা নাই, এবং অনেক সময় দেখা যায় যে সাডেনলি হঠাৎ করেই আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটে। এবং যেটি আমি বলছিলাম যে বাংলাদেশের প্রতি 7 জনে একজন এই ধরনের ঘটনা ঘটে। আমার যারা টেলিভিশন সেটের সামনে দর্শক আছেন তাদের জন্য জানাবেন কি কেন এ ধরনের বিষয়গুলো হয় বা এর পেছনের কারণগুলো কি? আমরা জানি যে বাংলাদেশে প্রতিদিন কত দুর্ঘটনা ঘটছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অসংখ্য, রাইট? এবং এই যে মানুষগুলো মারা যাচ্ছে ধরেন 20 থেকে 30 জন, কিন্তু ওই বাসগুলোতে বা ওই ট্রাকগুলোতে আরও যারা মানুষ থাকে তাদের অনেকেই হেড ইনজুরি শিকার হচ্ছে। তো এটা একটা মাধ্যম, মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এছাড়া মানে সারা দেশে প্রতিদিন প্রচুর মারপিটের ঘটনা ঘটছে, এবং বাংলাদেশে দেখবেন এটা একটা কমন, কিছু একটা ঘটলেই ওর মাথায় মার, হ্যাঁ, এরকম। তো তাহলে এই যে হেড ইনজুরির এটা একটা বড় কারণ হচ্ছে। অনেক মানুষ আমরা ধরেন রাস্তা দিয়ে যখন হাঁটছি, বয়স্ক মানুষ বিশেষ করে অথবা বাচ্চারা, মানে রাস্তার যে অবস্থা আমরা সেটা আমরা জানি, হঠাৎ করে আমরা পড়ে যাচ্ছি এবং মাথা গিয়ে আহত হচ্ছে, বা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, উপর থেকে অনেক কিছু পড়ছে আমাদের মাথার উপরে, হেড ইনজুরি হচ্ছে। তাহলে এভাবে ট্রমাটিক ব্রেন ইনজুরি হওয়ার অনেক কারণ আমরা ডেইলি লাইফে এক্সপেরিয়েন্স করছি। হয়তো যারা আমরা যারা এখনও সেভাবে আক্রান্ত হইনি সেটা আমাদের সৌভাগ্য, কিন্তু প্রচুর মানুষ এরকম ইনজুরির শিকার হচ্ছে, যেটা আমাদের একটা স্টাডিতে আমরা যেমনটা পেয়েছি। নট এটা পুরো বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য আমরা সেটা বলছি না, কিন্তু স্পেসিফিক বিভিন্ন এরিয়ার পপুলেশন নিয়ে আমরা যে স্টাডি করেছি সেখানে দেখা যাচ্ছে প্রতি 7 জনে একজনের মধ্যে ব্রেন ইনজুরির এইভাবে ব্রেন ইনজুরির শিকার হয়। এছাড়াও ধরেন আরও অনেকগুলো কারণ আছে ব্রেন ইনজুরি। স্ট্রোক একটা বড় কারণ, বাংলাদেশে প্রচুর হচ্ছে। ব্রেন টিউমার হচ্ছে মানুষের প্রচুর। এছাড়াও ডিজেনারেটিভ বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল ডিজিজ আছে, যেমন ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, রাইট? এগুলোর মাধ্যমেও মানুষের ব্রেইন ড্যামেজ হচ্ছে, এবং তার একটা লং টার্ম ইমিডিয়েট কনসিকোয়েন্স আছে। সেই ফলাফলগুলো মানুষের সাইকোলজিক্যাল, ইমোশনাল, কগনিটিভ, বিহেভিয়ারাল নানা ধরনের ডিফিকাল্টিস তৈরি করছে তাদের। আমি দেখছি যে স্ট্রোক, ব্রেন টিউমার, ইনফেকশন, তারপরে হচ্ছে ট্রমাটিক ব্রেন ইনজুরি, তারপরে আপনার নানা ধরনের ব্রেন ড্যামেজ, এগুলো অনেক সময় দেখা যায় যে সাডেনলি হঠাৎ করেই হয়ে যায়, অ্যান্ড দেন আসলে রোগী বা তার আশেপাশের লোকজন বুঝতে পারে না যে এই সাইকোলজিক্যাল চেঞ্জগুলো, এগুলো কিভাবে আসলে বুঝবে যাদের এ ধরনের প্রবলেমগুলো সাডেনলি হচ্ছে? অনেকে বুঝতে পারছে না যে তার স্ট্রোকের পরই তার সাইকোলজিক্যাল একটা চেঞ্জ চলে আসছে। আমার মনে হয় মানে গ্রাহাম উইল এক্সপ্লেইন মানে ভেরি গুড অন দিস ইস্যুস, বাট আমি এটুকু বলতে পারি যে ধরেন যখনই একটা ব্রেইন আহত হচ্ছে কোনো না কোনোভাবে, আমরা যতগুলো কারণ বলছি, ব্রেইন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার বডি। তো ও আমাদেরকে সব কিছুর সাথে কানেক্ট রাখছে, আমাদের ব্রেইন। যেমন আমরা একজন আরেকজনকে দেখছি, একজন আরেকজনের কথা শুনছি, সেটা বুঝতে পারছি, এবং যে প্রশ্ন আপনি করছেন সেই প্রশ্নের প্রেক্ষাপটে আমাকে কোন উত্তর দিতে হবে সেটা আমি তৈরি করছি, এবং এগুলো করার জন্য ব্রেইনের বিভিন্ন অংশ রেসপন্সিবল। যেমন এই অংশটা যদি কাজ না করে, ব্রোকাস এরিয়া, তাহলে আমি কথা বলতে পারবো না। আবার আমার ধরেন ওয়ার্নিক্স এরিয়া এই দিকে আছে একটা জায়গা, সেটা যদি কাজ না করে, আপনি আমাকে যা বলবেন আমি সেটা বুঝতে পারবো না। তাহলে যখন একটা মানুষের ব্রেইন ইনজুরি হচ্ছে, ব্রেইনের কোন জায়গাটা আহত হচ্ছে, কোন জায়গাটায় ক্ষত হচ্ছে,
ওই জায়গার সাথে রিলেটেড যত রকমের ফাংশন আছে সব ক্ষতিগ্রস্ত হবে। তো আপনি যেটা বলছেন যে কিভাবে আমরা বুঝবো, ইমিডিয়েট একটা চেঞ্জ হলো যে এখন আমরা খুবই সচেতনভাবে আমার চারিপাশের সব কিছুর সাথে কানেক্টেড আছি, কিন্তু যখনই আমার ব্রেইন একটা কনকাশন হবে বা একটা ইনজুরি হবে তখন আমার এই সচেতনতাটা এইভাবে কাজ করবে না, আমার মধ্যে খুবই কনফিউশন কাজ করবে, কি ব্যাপার আমি এটা বুঝতে পারছি না, এটা দেখতে পাচ্ছি না, এরকম একটা আবছার মধ্যে আমরা চলে যাব। তো এটা একটা কমন সিমটম যে যখনই আমরা বুঝি যে আমি কনফিউজড, আমার চারপাশে কি ঘটছে আমি বুঝতে পারছি না, তখন আমাদের দেখতে হবে যে এটা কি ব্রেইন ইনজুরির কারণে হচ্ছে কিনা, রাইট? এছাড়াও আরও নানা ধরনের সিমটম আছে যে সিমটমগুলো একটা মানুষের ব্রেইন ইনজুরি হলে ইমিডিয়েটলি সেটা প্রকাশ পাবে, সেটা শারীরিকভাবে, মানসিকভাবে, আচরণগত দিক থেকে। আমার মনে হয় গ্রাহাম এটাকে আরো ভালো এক্সপ্লেইন করতে পারবে। Graham, welcome to our show. Can you explain difference between neuropsychologist and clinical psychologist? A neuropsychologist deals with the brain, directly with the brain. I have brought a model of the brain with me. We all have one of these, Okay. and this brain controls our behavior, our emotions, and our thinking. So this brain makes us play cricket. It makes This brain can control mental health? this brain controls walking up and down stairs, all of our behavior. And for example, it can control obsessional behavior, mental health behavior. If our brain goes wrong, we might behave repetitively. We might have obsessional behaviors. It also controls cognition. It controls thinking, memory, memories that tend to be stored in the middle of the brain. And it controls reasoning. The front of the brain controls problem solving, thinking, reasoning. And it also controls emotions. If it wasn't for the brain, we wouldn't feel love, we wouldn't feel anger. And that's controlled by areas of the brain inside the front part. So the different areas of the brain control different things. And neuropsychology is about understanding what has been damaged and how the changes in the person relate to the damage. So what is the major part of the brain? Which part is important? The major part of the brain, here's the left side, here's the right side. The biggest part is the frontal part. And this is what separates us from animals, because this is the thinking part, the frontal region. This is to do with planning ourselves, organizing ourselves, building spaceships, wanting to go to the stars. It's about aspirations and how we can take steps to what we want to achieve. So the frontal lobes here are the thinking parts of the brain. And then, though, there are little tiny areas that are very important. My friend Shahanoor mentioned language, mentioned Broca's area. Here on the left side of the brain, so if your left brain has a stroke, for example, or if your left brain has an impact like that, the left brain can become bruised. And here is a special part of the brain that understands language. And you can understand what I say because that bit of your brain is working. If that bit of your brain was damaged or bruised, then you wouldn't understand what I was saying. Upper part is inactive, lower part is active. Yes. So there are two areas of language. One is about passively understanding language, which is here, and here in the front is about producing language. So the understanding and the producing of language is in two different parts of the brain. And these are called Wernicke's area and Broca's area. So neuropsychologists like ourselves, we understand what part of the brain has been damaged and what treatment is needed. So we understand the person's impairment and can help them recover. So what is brain injury? Brain injury is anything which affects this. So for example, if this brain
is a cyclist on a bicycle not wearing a helmet. And I've seen many cyclists in Dhaka not wearing a cycle helmet. And if that brain hits the road, the skull hits the road, hits the skull hits the brain, and you get an area of bleeding around here. And it's worse than that, because the roads can hit the skull there, and it makes this side of the brain hit the other side of the skull. So you get damage here and you get damage there. And that bruising will stop the brain working. The brain cells will die. So that's one sort of brain damage. Another sort of brain damage is in a stroke. And in a stroke, there are blood vessels coming up into the brain, come up inside the brain. And if those blood vessels are blocked, the brain doesn't get oxygen. The brain can't work without oxygen, and the brain can't live without oxygen. So the brain dies. So that's when a stroke kills brain cells. There's another sort of stroke, which is when there's a bleed inside the brain. Inside the brain, the blood vessels come in, and they can break. They can become fragile with age. And the brain can be covered with blood. It starts bleeding, and the blood goes around the brain. And that bleeding can affect the brain function. And that's the second sort of stroke, with a bleed. Another sort of problem is a brain infection. This brain is covered by a piece of skin called the meninges. It's between the brain and the skull. There's a covering of the brain. That can become infected, just like our skin can become infected. The temperature goes up with the infection, and brain cells are very sensitive. If the temperature goes up, brain cells will die. So, if you get an infection of the brain, it can be all over, then brain cells will die. But drug or any kind of addiction, there is any relation? Yes, there are drugs that will pass what we call the blood-brain barrier. They go from the blood into the brain and affect brain function. So, for example, barbiturates, if you have enough barbiturates, or if you have enough opioids, that will stop the brain working. One of the effects of barbiturates and opioids is to make this area of the brain shut down. This keeps us awake. This area of the brain, the most primitive part of the brain, keeps us awake. The most primitive thing about an orgasm or about an organism is that it moves, it's awake. This area keeps us awake. If that area is shut down, the whole person dies. The body cannot be kept awake, and the person will die. And in between waking and dying, there are degrees of damage. So if you have a big drug overdose, you may survive, but your brain will be damaged. যদি আসলে ব্রেনের ড্যামেজ হয়ে যায়, সো রিকভারি স্টেজটা কি বা রিহ্যাবিলিটেশন কিভাবে করা যায়, এখান থেকে বের হয়ে আসার উপায় কি? প্রথম কাজ হলো যে একটা মানুষের ব্রেইন ড্যামেজ হলে সেটা কোন জায়গায় ড্যামেজ হয়েছে এবং সেই জায়গার কাজের গুরুত্ব কতটুকু। মানে ও যেমনটা দেখাচ্ছিল যে ধরেন কারো যদি এই ব্রেইন স্টিমে ড্যামেজ হয়, মানে যেটা আমাদের হার্ট, লাং এই ফাংশনগুলোর সাথে জড়িত, তাহলে বডির ওই অর্গানগুলো যদি কলাপস করে তাহলে আমরা মারা যাই মনে করেন। তো এখন যে কোনো ব্রেইন ইনজুরিতে ব্রেইন স্টিমের উপরে এরকমের একটা প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যদিও আঘাতটা লাগছে এখানে, বাট প্রেশারটা কম্প্রেশন ওখানে তৈরি হতে পারে। তো যদি আমাদের ব্রেইনের ধরেন এই পার্টটাতে আমাদের ধরেন ইনজুরি হলো সাপোজ, এখন এই পার্ট আমাদের ভিজুয়াল মেমোরি ভেতরের, মানে ব্রেইনের ভেতরের দিকটা এই পাশে ভিজুয়াল মেমোরি ধারণ করে, তাহলে আমি হয়তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন কিছু দেখছি, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে আমার, কিন্তু তাদের কথা আমার মনে থাকছে না।
আমি বলতে পারবো না হ্যাঁ কার সাথে যেন দেখা হলো, ওকে দেখতে কেমন ছিল, আমার কিছু মনে নেই। হ্যাঁ, ওকে। তাহলে এই যে মেমোরি হারিয়ে ফেলে। হ্যাঁ, মানে মেমোরি আবার দুই ধরনের আছে। আচ্ছা। একটা হলো আমরা যে বক্তব্য দিচ্ছি, যে কথা বলছি, সেই কথাগুলো মেমোরি আকারে থাকে। আবার আমাদের যে একজন আরেকজনকে আমরা চিনলাম, আমাদের ইমেজটা আমাদের মেমোরিতে থাকে, ভিজুয়াল মেমোরি আকারে থাকে, রাইট? তাহলে ভিজুয়াল মেমোরি ডান পাশে থাকে সাধারণত, আর ভার্বাল মেমোরি লেফট পাশে থাকে, বাম পাশে থাকে। অ্যান্ড যে পাশে ইনজুরি হলো, ড্যামেজ হলো, ওই ধরনের ডিফিকাল্টিসটা একটা মানুষ ফেস করতে শুরু করবে। আবার ও ফ্রন্টাল পার্ট যেমনটা দেখাচ্ছিল, দিস ইজ দ্য বিগেস্ট পার্ট অফ দ্য ব্রেইন। তাহলে এই পার্টের মধ্যে যদি কারো আঘাত লাগে, অথবা ইনজুরি হয়, অথবা স্ট্রোক হয়, অথবা টিউমার হয়, অথবা অন্য কোনোভাবে যদি সে ক্ষতিগ্রস্ত হয় ব্রেইনটা, তাহলে তার যে যুক্তি, তার বুদ্ধি, তার বিবেচনা, তার একটা সমস্যাকে বোঝা এবং সেটা সমাধান করার ক্ষমতা, এই জিনিসগুলো লোপ পাবে। আমরা অনেক মানুষকে দেখি কিন্তু এরকম যে ও তো হাঁটছে, খাচ্ছে, চলছে, ফিরছে, কথা বলছে, সবই ঠিক আছে, কিন্তু ও যে সিদ্ধান্তগুলো নেয় এটা দেখে অন্যরা খুবই বিরক্ত হয়, এবং ওই সিদ্ধান্তের ফলে দেখা যায় যে সে বড় বড় ধরনের লসের শিকার হয়। কেন হচ্ছে? ওর সেই জাজমেন্টটা সঠিকভাবে কাজ করে না, বিকজ তার ফ্রন্টাল ব্রেইনের হয়তো কোনোভাবে ড্যামেজ হয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে ছোটবেলা থেকে ডেভেলপমেন্টের সময়ই হয়তো তার ফ্রন্টাল পার্টের ডেভেলপমেন্ট যথেষ্ট ভালোভাবে হয় নাই। Graham, what is your point of view about neuropsychology assessment? Neuropsychology assessment is important for diagnosis. Take, for example, a patient who complains of anger. They get very angry. Now, there could be a psychological reason for that. They could be under pressure, under stress. Things are not going well. They get very angry. But the anger might be because the frontal parts of the brain are not working properly. Because the frontal parts of the brain control, including controlling emotions, putting a lid on emotions, holding emotions down. So if you damage the frontal parts, your emotions come out and you get very angry. So we have one behavior, which is anger, but two explanations, one psychological, one neuropsychological. And our tests will help detect where the damage is in the brain. And sometimes anger that's uncontrollable is one of the first signs of a brain tumour in the frontal areas of the brain, for example. Uncontrollable anger Yes. is the first sign. It can be. In some people, personality change is the first sign of a brain tumour or brain damage. And sometimes when a person has had a traumatic brain injury, like in a car accident, sometimes that's one of the first things that relatives say. They're not quite the same person because their emotions have changed. Sometimes they get very angry very quickly. Sometimes they get very disinhibited, so they might do things that are embarrassing. And sometimes it's actually the opposite, when their emotions are dead. They have no empathy. You can have the opposite pattern as well. So emotional signs are not just for clinical psychology to treat. Emotional signs are things for us to notice, because it might indicate brain damage, a tumour, and it might later on, if they've had brain damage, indicate that we've got to do something about it. We've got to help them control the emotion, or we have to help them become more emotional, to see emotions again. Because let's suppose a person is married. Let's suppose the man has the brain damage. Let's suppose his emotions are damaged. Now he has a wife. The wife notices that he doesn't behave towards her in the same way. His emotions are different. And also, he doesn't see the emotions in his wife. So the connection between them is lost. They become more distant. And that's a horrible thing for a spouse, to feel more distance from your husband or your wife.
And so one of the things that we have to do is not just work with the person with memory problems or thinking problems, but to work with the couple or with the family, because the person's behaviour towards the children may change and the children may not understand what's happened to my dad. Why are they different? Why don't they cuddle me in the same way? Why don't they seem to love me in the same way? So we work not just with the patient, but also with the patient's family. The patient has suffered an impact, but the family has suffered an impact too. এই ক্ষেত্রে একটি বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সারা বাংলাদেশে আপনি বলছিলেন যে প্রতি 7 জনে একজন এরকম ট্রমাটিক অ্যাঙ্গার, হার্ট অ্যাটাক, ডিজিজ, বিভিন্ন ধরনের অনেকগুলো কারণেই এই ব্রেন মেমোরি লস হয়, যেটি গ্রাহাম বলছিলেন যে ড্রাগ একটা অন্যতম কারণ হতে পারে, এবং ড্রাগের পরবর্তী স্টেপ যেটি হয় যে থিঙ্কিংয়ের বা চিন্তার ধারাবাহিকতা না থাকা। তো যারা আসলে টেলিভিশন সেটের সামনে আছেন তাদের পরিবারে অনেকেরই হয়তো এ ধরনের সমস্যা আছে বা এক্সপ্লেইন করতে পারছে না ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং যেটি গ্রাহাম বলল যে রিলেশনশিপের একটা গ্যাপ কিন্তু চলে আসে। তো সেই সব ক্ষেত্রে তাদের মানে এখান থেকে বের হয়ে আসার সলিউশনগুলো কীরকম? একটা সলিউশন হলো পরিবারের লোকজনেরা যখন এটা নোটিস করছে যে আমার পার্টনার, সেটা আমার হাজব্যান্ড হোক বা আমার ওয়াইফ হোক বা আমার বাবা মা ভাই বোন হোক, তাদের পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জ, মানে আমরা আগে তাদেরকে যেভাবে চিনতাম যে হয়তো বাচ্চা এসে একটু রাগ করে বাবার সাথে কথা বলছে, বাবা বুঝতে পারতো যে আচ্ছা ওর কোনো কারণে কষ্ট হচ্ছে, ওর কোনো কারণে খারাপ লাগছে, তাই হয়তো রাগ করছে, ওকে উনি থামাতেন, বোঝাতেন, তারপরে হয়তো এটা নিয়ে ডিসকাস করে প্রবলেমটা সলভ হতো। কিন্তু এখন বাবা যদি এমন করে, বাবা নিজেও হঠাৎ করে রেগে যাচ্ছে, তখন বাচ্চার কাছে মনে হবে আমার বাবা তো এরকম ছিল না, রাইট? তাহলে এই যে চেঞ্জ, এই চেঞ্জটা নোটিস করার পরে পরিবারের সবাইকে আগে বিষয়টা অ্যাগ্রিমেন্টে আসতে হবে যে কেন এমনটা হচ্ছে। গ্রাহাম যেমনটা বলছিল যে উনি কি, বাবা কি অনেক স্ট্রেসড আউট? অনেক সময় হয় না যে পূর্বের কোনো ঘটনা বা অনেক পাস্ট হিস্ট্রিতে এমন কিছু তাকে ট্রমাটাইজ করছে, যেটি এখন এসে সে ফিল করছে যে তার এই ধরনের প্রবলেমগুলো সে ফিল করছে বা কাউকে শেয়ার করতে পারছে না। এইটাও কি একটা, সেটা সাইকোলজিক্যাল। ধরেন পাস্ট লাইফের কোনো একটা পেইনফুল এক্সপেরিয়েন্স হয়তো তাকে এখন বারবার তাকে সাফার করাচ্ছে। ওকে, এখন এটা হতে পারে যে আমার যদি এখন ব্রেইন ড্যামেজ হয়, আগে আমার এই পেইনটা আসতো কিন্তু আমি এটাকে হ্যান্ডেল করতে পারতাম, কিন্তু এখন আমি এটা হ্যান্ডেল করতে পারছি না, আমার সেই পেইনটা বেরিয়ে আসছে, ইমোশন আকারে ব্রাস্ট আউট হচ্ছে। দ্যাট কুড বি অ্যান সাইন অফ দ্য লেফট ব্রেইন ড্যামেজ, ওকে, ফ্রন্টাল ড্যামেজ। বাট এটা যে সবসময় ব্রেইন ড্যামেজের কারণেই হবে তা না। লাইফে নানা ধরনের ইনসিডেন্টস আমি কি ম্যানেজ করতে পারছি না, লাইফটা খুবই আনম্যানেজেবল মনে হচ্ছে, ডে টু ডে লাইফে আমার স্ট্রেস বেড়েই যাচ্ছে, সেটা থেকেও আসতে পারে। এই পুরো বিষয়গুলোর কি কোনো মেডিকেল টার্ম আছে যেটাকে, এই রোগটাকে কি বলে, এই ডিজিজটাকে কি বলে? না, ডিজিজটা ধরেন যদি এটা স্ট্রোক হয় তাহলে মেডিকেলি তো ইটস এ স্ট্রোক, আইদার হেমোরেজিক স্ট্রোক অর ইসকেমিক স্ট্রোক, ওকে, অথবা এগুলো প্রত্যেকটি মেডিকেল টার্ম, স্ট্রোক অথবা টিবিআই বা আমরা যেটা বলছি ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা ব্রেইন টিউমার। কিন্তু ব্রেইন ড্যামেজ যেটা, সেটা এই প্রত্যেকটা অসুস্থতার মাধ্যমে হচ্ছে। স্ট্রোক হলেও আমাদের ব্রেইন সেল ড্যামেজ হচ্ছে, ট্রমাটিক ব্রেইন ইনজুরি হলেও ব্রেইন সেল ড্যামেজ হচ্ছে, ব্রেইন টিউমার হলেও ব্রেইন সেল ড্যামেজ হচ্ছে, অতিরিক্ত পরিমাণে পারদ যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে সেটার মাধ্যমে ব্রেইন সেল ড্যামেজ হচ্ছে। যখনই ব্রেইন সেল ড্যামেজ হবে তখনই মানে আমাদের আচরণের মধ্যে, ভাবনার মধ্যে সিগনিফিক্যান্ট চেঞ্জ আসবে, আমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বের মধ্যে চেঞ্জ আসবে, এবং সেই মানুষটার সাথে অন্যান্য মানুষজনের যে রিলেশনশিপ বা মেইনটেনেন্স অফ দ্য রিলেশনশিপ, ইট উইল বি চ্যালেঞ্জিং, ইট উইল বি ডিফিকাল্ট। এবং আপনি যেটা বলছিলেন যে তখন তারা কি করবে, রাইট? শানুর, তখন তারা কি করবে আমরা শুনবো, তবে আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। গ্রাহাম, দর্শক, আমরা যাচ্ছি একটি বিরতিতে, বিরতির পর আমাদের অনেক কিছু বাকি রয়ে গেছে, বিরতির পর আবারও ফিরছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের আজকের অনুষ্ঠানে। শাহনুর, আপনি বলছিলেন যে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়। মানে এটা থেকে বের হয়ে আসার জন্য একটা পরিকল্পনা দরকার। তো সেই পরিকল্পনাটা যে ব্যক্তির ব্রেইন ইনজুরি বা ব্রেইন ড্যামেজ হচ্ছে
তার জন্য যেমন কতগুলো পরিকল্পনা হবে, যাদের সাথে সম্পর্ক আছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক হোক অথবা ফ্যামিলি মেম্বার সম্পর্ক, তাদেরকে কেন্দ্র করেও হবে। সো এই পুরো প্রক্রিয়াটা একটা রিহ্যাবিলিটেশন প্রসেসের মাধ্যমে হয়, ব্রেন ইনজুরি এটা কি রিহ্যাবিলিটেশন কোনো বলা হয়। থেরাপির মাধ্যমে কি ঠিক করা সম্ভব? এক্স্যাক্টলি, মানে উইদিন দ্য ব্রেন ইনজুরি রিহ্যাবিলিটেশন সার্ভিস, এটার ভেতরে সাইকোথেরাপি, বিহেভিয়ার থেরাপি, নানান ফর্মের কগনিটিভ থেরাপি, অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, অনেক কিছু আছে। আমার মনে হয় গ্রাহাম হ্যাজ দ্য ডিরেক্ট এক্সপেরিয়েন্সেস to work with the brain damaged people in Graham, the rehabilitation can setting. you explain Yeah. what is the impact of brain injury on family? Yes, there is a direct impact upon the family because of the behaviour change and because of the emotional changes. And then there is a secondary impact, which is to do with changes in the way of life. So, for example, if it's the man who's been injured, they may not be able to do the same things around the house. They may not be able to run the finances. They may not understand money as well. And so the partner has to do more of these things. The person may not be able to fulfill the role of father as well. They may not be able to discipline the children properly or look after the children properly. And so the partner has to do more. And so that's a knock-on effect of a role change. So the person with the brain injury changes their role. They can't fulfill their role anymore. And so the partner, the family, has to take on that role. Another big important thing is return to work. The work role is important. Financially, not least. Now, if a person cannot return to work, then it means the income of the family go down, there are more pressures upon the family, and there's more pressures upon the spouse, the partner as well. And so we have to work with the direct effects of the brain injury, like emotional control, and we also have to work with the indirect effects of the brain injury, which is the effect upon their lifestyle and the role changes in role. All of these are challenging, and all of these are lifelong as well. Because if you think about life, our role changes as we go through life, and our brain injury is to some extent permanent. So every time there's a big change in our life, we may find it difficult to adjust. So we don't just want to treat the person, we want to treat the family, and then we want to be with them as they go through the lifespan. How will they adjust to the children leaving home? How will they adjust to bereavement if their parents die? But how brain injury is connected with mental health? Brain injury is connected with mental health in two ways. First of all, the brain itself is the seat of emotion. Brain connections govern things like depression. And if those connections are messed up, then you're more likely to feel depressed. So the brain damage itself can produce depression. So that's one direct mental health effect. But also you get depression because of the changes in your way of life. If a person, say the woman has been injured, if the person has been a good mother to their children and now is no longer as good a mother to their children because they're not organised enough to cook, they forget where the children's clothes are, they're not doing their role well, then they get depressed. So family environment is also Absolutely. You can be related. depressed because of the fact of brain damage and depressed because of the impact of the brain damage on your way of life and your relationship. ট্রমা সিচুয়েশন গুলোতে কোন কোন জায়গায় ঢাকাতে সাপোর্ট দেওয়ার মতো অর্গানাইজেশন আছে যেখানে মানে এই ধরনের যারা পেশেন্ট তারা থেরাপি বা অন্য ধরনের যদি তার ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেটি নিতে পারবে? ওকে, ট্রমাটিক ব্রেইন ইনজুরি যদি হয়, ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের, কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে,
তখন দ্য বিগেস্ট সার্ভিস সেন্টার ইজ নিউরোসার্জারি ডিপার্টমেন্ট অফ ঢাকা মেডিকেল কলেজ, রাইট? মানে এটা জায়গা কম, মানুষ কম, কিন্তু প্রচুর মানুষ। আমরা যদি যাই, আমি যখন ওখানে কাজ করতে যাই তখন দেখি পৃথিবীর কোনো দেশে একটা ডিপার্টমেন্টে এত রুগী আসে, এটা চিন্তা করার মতো নয়, রাইট? মানে প্রত্যেক দিন ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে 50-60 জন করে পেশেন্ট ভর্তি হচ্ছে ব্রেইন ইনজুরি নিয়ে। তো বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আবার রেফার হয়েও এখানে আসে, কিন্তু স্টিল যতগুলো মেডিকেল কলেজ আছে, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট যেখানে আছে, সেখানে এই পেশেন্টগুলো ইনিশিয়াল যে সেবা তাদের দরকার, হয়তো ব্রেইন ইনজুরি হয়ে তাদের ব্রেইনের মধ্যে একটা রক্ত জমাট বেঁধে গিয়েছে, অথবা স্কাল ফ্র্যাকচার হয়েছে, কম্প্রেশন তৈরি হয়েছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এলোমেলো হয়ে গিয়েছে, মানুষটা খুব অস্বাভাবিক ভাবে নিঃশ্বাস নিতে পারছে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে শরীরের কোথাও কেটে গেলে দেখা যায়, বাট ব্রেনে ইনজুরি হলে চোখে দেখা যায় না। এক্স্যাক্টলি, কিন্তু এটা ভেতরে হবে, ভেতরে একটা ভেতরে হবে, কিন্তু প্রকাশটা হবে বাহ্যিকভাবে। বাহ্যিক একটা মানুষ খুব ছটফট 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 করছে, কিন্তু ওর কোথায় কি হয়েছে কেউ কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু ইট কুড বি কানেক্টেড উইথ দ্য ব্রেইন, ফিল করছে সামথিং রং। রাইট। তো যখনই ট্রমাটিক ব্রেইন ইনজুরি হবে, ইনিশিয়ালি তাকে মেডিকেল কলেজগুলো না পেলেও যেখানেই থাকুক তাকে একটা হসপিটালে যেতে হবে একটা মানুষকে, রাইট? এবং হসপিটাল যে ডক্টররা আছেন ওনারা প্রত্যেকেই ওই রুগীটাকে ম্যানেজ করবেন, তাকে মেডিকেলি স্টেবল করবেন। তারপরে আমরা যেটা আলোচনা করছি আজকে, নিউরোসাইকোলজিক্যাল সার্ভিস, যে কেউ যখন মেডিকেলি স্টেবল হয়ে যাবে তখন আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি খুঁজতে থাকবো আস্তে আস্তে, যে ওর কি মেমোরি ঠিকমতো গঠন হচ্ছে। একটা নিউরোসাইকোলজিক্যাল ইনস্টিটিউট আছে মনে হয় না? হ্যাঁ, একটা আমাদের ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট আছে, সেখানে ট্রমাটিক ব্রেইন ইনজুরির সার্ভিসটা ওইভাবে এখনো চালু হয়নি, কিন্তু ব্রেইন টিউমার, স্ট্রোক বা ডিমেনশিয়া ইত্যাদি ধরনের যে ডিমেনশিয়া রোগটা কি আসলে, এটা কি আবার এখান থেকে কি আসে? আই থিংক গ্রাহাম ক্যান এক্সপ্লেইন বেটার। গ্রাহাম, what is dementia? Dementia is when the brain starts aging. We have thousands of millions of brain cells, and we lose thousands of brain cells every day. Okay. Now, we can manage that. We got so many brain cells, we can afford to lose them. But eventually, towards the end of our life, we haven't got so many brain cells left. So brain cells that are there are having to do more work, and they're not as efficient, and they don't remember things as well. So normal aging is a process of slowly declining memory and thinking and problem solving. That's normal aging. That will happen to me, it will happen to you, it will happen to all of us. But there's an illness called dementia, and that illness makes us decline more rapidly. It makes us lose brain cells more rapidly. And so the effects of aging are accelerated. And it starts off just by the person being more forgetful than they should be at their age. And we call that mild cognitive impairment. That's often the first sign. But is this a city-based problem or an urban or village-based problem, or everywhere? Well, this is do you mean in terms of countries or? Yes. Yes, in terms of country, it's a global problem, a growing problem, because as health improves, as food improves, so the lifespan increases, and so the chance of getting dementia increases, because dementia happens late on in life. So in every society in the world where lifespan is increasing, dementia is becoming a bigger problem, because more people live long enough to get dementia. And so we have people who are very badly damaged, because it goes from just being a bit forgetful to really remembering nothing about what happened last week, and then not remembering your past life and who your partner is, and then your behaviour starts going uncontrolled as well. And so this is the very severe dementia. So it's a big problem for every society to deal with, regardless of the income level of the society. শাহানুর, যেটি গ্রাহাম বলছিলেন যে ট্রিটমেন্টের কথা এবং কিভাবে আসলে কি কজগুলো হতে পারে, সেক্ষেত্রে আপনি কি একটু বলবেন দর্শকদেরকে যে যারা এই ধরনের সিচুয়েশন থেকে ওভারকাম করার ট্রাই করে
বা নিয়মিত ডক্টরের কনসালটেন্ট করে, তার পরবর্তী স্টেপে কি তাদের পক্ষে নর্মাল লাইফে নর্মাল ওয়ার্কে ব্যাক করা কি পসিবল? পসিবল, কিন্তু অনেকগুলো প্রসিডিউরের মধ্যে দিয়ে যাওয়ার পরে, ধরেন আমার যদি এখন একটা ট্রমাটিক ব্রেইন ইনজুরি হয়, মানে ছাদ থেকে কিছু একটা পড়লো বা আমি পড়ে গেলাম কোনো জায়গা থেকে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তখন মেনি থিং উইল বি চেঞ্জ ইন মাই ব্রেইন। এবং যা যা চেঞ্জ হয়ে গেল ওর ফলে আমি এখন যে কাজ করছি, আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়াই, ক্লাসরুমটা আমার কাছে ঠিক আগের মতো মনে হচ্ছে না, এরকম হতে পারে। অথবা যে জিনিসগুলো স্পন্টিনিয়াসলি আমার মনে পড়ছে, আমি লেকচারে ডেলিভার দিচ্ছি অথবা আমি গুছিয়ে একটা জিনিস করছি, লেকচারটা তৈরি করছি, সেই কাজগুলো আমার কাছে কঠিন মনে হবে। তা আমি হয়তো কাজে ব্যাক করলাম, কিন্তু টু প্রিপেয়ার এ লেকচার could be more difficult now for me, মানে right? নর্মাল লাইফ লিড করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। না, আমি বলছি কি যে আমাকে এটা বুঝতে হবে যে হ্যাঁ এই কাজটা আমার জন্য এখন কঠিন হচ্ছে। যদি আমি বুঝি তাহলে লাইফটাকে সহজ করা সম্ভব। যে যেমন আমি নানা ধরনের, যেমন আমি যদি চশমা খুলি আমার দেখতে একটু কষ্ট হবে, কিন্তু আমি যদি চশমা পরি আই ক্যান লুক ভেরি ফাইন, রাইট? তাহলে যে বিষয়গুলোতে আমার প্রবলেম তৈরি হবে কনসিকুয়েন্স হিসেবে, সেই বিষয়গুলোতে আমরা এক্সটার্নাল এইড যোগ করতে পারি নানাভাবে, চশমার মতো। অথবা আমার মধ্যে নানা রকমের স্ট্র্যাটেজি, যেমন ও একজন নিউরোসাইকোলজিস্ট হিসেবে সে আমাকে হেল্প করতে পারে যে আমি কোন ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করলে আমার এই গোটা ক্লাসের নোটসগুলোকে একসাথে বুঝে একটা সুন্দর লেকচার তৈরি করা আমার পক্ষে হয়তো সম্ভব। ওকে, তো সেই জন্যে এই স্ট্র্যাটেজিগুলো কার জন্যে কোনটা প্রযোজ্য হবে, এটা থ্রু অ্যাসেসমেন্ট, নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান যেটা হবে, সেই ট্রিটমেন্ট প্ল্যানটাকে একজন যদি ফলো করতে থাকে ডিউরিং দ্য হসপিটাল, অ্যাট দ্য হোম অর ইন দ্য ডেইলি লাইফ, হ্যাঁ, দেন দে ক্যান গো ব্যাক টু আস্তে আস্তে হয়তো রিকভার করা সম্ভব। কিন্তু আপনি সম্ভব। মাঝখানে কিছু জায়গায় বলছিলেন কিভাবে কোথা থেকে ট্রিটমেন্ট নেওয়া যাবে, কিন্তু বাংলাদেশের ট্রিটমেন্ট সিনারিওতে অনেকে দেখা যায় যে হ্যাপি না, দেন তারা অ্যাব্রড বা দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাতে চায়। আর গ্রাহাম যেহেতু ইউকের সাথে আছে, তো সেক্ষেত্রে কি কোনো আদার্স তাদের অপশন আছে যারা দেশের বাইরে গিয়ে এই ধরনের ট্রিটমেন্টগুলো করাতে চায় এবং সাথে সাথে মেন্টাল হেলথেরও একটা রাখতে চায়? রাইট, এখন দেশের বাইরে যাওয়াটা মানে ইটস নট এ গুড প্র্যাকটিস, কারণ সব মানুষের পক্ষে এটা কিন্তু সম্ভব হয় না। কারণ যখন আপনি দেখবেন যে হ্যাঁ আপনি ব্রেন ইনজুরি হলে আপনি সিঙ্গাপুর চলে গেলেন বা ইউকে চলে গেলেন, তখন আমি সাধারণ মানুষ হিসেবে আমারও মনে হবে আমারও ওখানে যেতে হবে, কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারছি না। তখন আমার কাছে মনে হবে আরে আমি বিনা ট্রিটমেন্টে মারা যাব। কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসটাকে আরও বাড়াতে হবে, এটা সত্য। যেমন ইংল্যান্ডে হেডওয়ে একটা অর্গানাইজেশন আছে, তাদের ভেরি গুড ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে একটা মানুষ গিয়ে তার ব্রেইনে যে কোনো ধরনের প্যাথোলজি হলে কেন হচ্ছে, কিভাবে হয়েছে, কি কি সমস্যা তার হতে পারে, কোথায় কোথায় গেলে সে চিকিৎসা পাবে, সব কিছু তাদের ওয়েবসাইটে এরকমটা দেওয়া আছে। দেন আমাদের এরকম তৈরি করতে হবে, কিন্তু স্টিল এখন পর্যন্ত আমাদের সার্ভিসগুলো অতটা ভালোভাবে সাজানো তা নয়। কিন্তু মেডিকেল কলেজগুলোতে যেমন নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আছে, সেখানে তারা সেবা পাবে। এমনকি নিউরোসার্জারি না থাকলেও বা নিউরোমেডিসিন না থাকলেও এমনিতেই যারা মেডিসিনের ডক্টর আছে, they can take care of the initial problem of the brain injury as well, right? Okay, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্রেইন ইনজুরি হলে আমি কয়েকটা ওষুধ খেলাম, তাতেই আমার বিষয়টা তাৎক্ষণিকভাবে একটা লং টার্ম প্রসেসে থাকতে হবে, যেন আমাদের ব্রেইনের যে ক্ষয় হওয়াটা, যেটা গ্রাহাম বলছিল যে কমিউনিটি এবং ফ্যামিলিদেরকেও এগিয়ে আসতে হবে তাকে এখান থেকে রিকভার করার। মানে ওই রোগীকে বুঝতে হবে, কমিউনিটিকে বুঝতে হবে, হেলথ প্রফেশনালসদের বুঝতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্টকেও বুঝতে হবে যে এই মানুষগুলো যারা ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হলো তাদের লং লাইফ, তারা যেন তাদের ক্ষতিটা কম হয়, সেটার জন্য তাদের জন্য হেলদি লাইফস্টাইল, হেলদি ট্রিটমেন্ট প্ল্যান, হেলদি সার্ভিসগুলো এনশিওর করতে হবে। কি আপনি হ্যাপি বাংলাদেশের ট্রিটমেন্ট পলিসি নিয়ে, নাকি বাংলাদেশের হেলথ মিনিস্ট্রি এবং বাংলাদেশ সরকারকে কিছু বলার আছে? না, আমি বলবো যে আমাদের লোকবলের
সংকট আছে, যেমন ইংল্যান্ডে আই থিঙ্ক কয়েকশো নিউরোসাইকোলজিস্ট আছে, কিন্তু বাংলাদেশে আমরা কেউই নাই মনে করেন। আমরা এখন মাত্র গত 4-5 বছর ধরে আমরা শুরু করেছি আমাদের ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে। গত 2 বছর ধরে আমরা এই ব্রেন ইনজুরি পেশেন্টদেরকে আমরা সেবা দিচ্ছি, নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান দিচ্ছি। বাট দিস ইজ দ্য ওয়ানলি ওয়ান সেন্টার ইন বাংলাদেশ, রাইট? এখন এখানে কয়জন মানুষকে আমরা সেবা দিতে পারবো? মানে উই নিড টু প্রডিউস মোর নিউরোসাইকোলজিস্ট, এবং বিভিন্ন সাইকোলজিস্টদের মধ্যে নিউরোসাইকোলজি নলেজগুলো মানে ট্রান্সফার করা, ডক্টরদের মাঝে ট্রান্সফার করা, এবং একটা টিম ওয়ার্ক তৈরি করা, এনশিওর করা সেটা প্রত্যেকটা রুগীর জন্যে যারই ব্রেন ইনজুরি হলো সে মেডিকেল ট্রিটমেন্ট পাবে, নিউরোসাইকোলজিক্যাল ট্রিটমেন্ট পাবে, অকুপেশনাল থেরাপি ট্রিটমেন্ট পাবে, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পাবে। এভাবে আমরা টিমটাকে সঠিকভাবে তৈরি করতে পারলে তাহলে এই মানুষগুলো সঠিক রিহ্যাবিলিটেশন হবে এবং তারা একটা কোয়ালিটি লাইফ তারা ফিরে পাবে এবং রিলেশনশিপ এক্ষেত্রে সহ। কি গভর্নমেন্টের আরো কোনো পলিসি অ্যাড করা উচিত যাতে আরো বেশি হসপিটালগুলোতে এই ডিপার্টমেন্টগুলো চালু করে? সব হসপিটালে তো অ্যাভেলেবেল না এ ধরনের থেরাপি। I think this question could address Graham properly. Graham, are you happy in terms of Bangladesh treatment policy and in the current context of brain injury treatment in Bangladesh? Can you explain? Well, I'm very happy with the way that in Bangladesh clinical psychology has grown and been supported. And Dhaka clinical psychology is the best in Bangladesh. And the next step, though, is to develop these specialist areas. Above clinical psychology, there are some very specialist areas like neuropsychology which need to be developed. And it does need government support, and it does need the support of the universities as well. So the universities need to run courses in neuropsychology, and students have to be enabled to come on those courses. Need government support or any change their policy? Well, I think that there needs to be government posts. Okay. That will be a key thing, to have government posts in neuropsychology. The government can also do something to prevent brain injury as well. Let's not forget prevention. Now, last night I was watching TV. I was watching the Bangladesh cricket team. They wore helmets. The batsmen wore helmets because they know to be hit on the head, to take a blow to the head, is serious. They wear helmets. Yet in the streets, you see motorbike after motorbike, bicycle after bicycle, no helmet. So perhaps the government could look hard at legislation around the wearing of helmets. And also the government should be planning ahead, because in the West, brain injury is seen as an epidemic. About 1% of the population per year have some sort of brain injury, even if it's only a mild one. They get concussed, they get knocked out. 1%. But 1% is 1 million people a year in Bangladesh. But what is your point of view difference between Bangladeshi treatment policy and UK or abroad? It's purely recognition of the problem. You've got to recognize the problem first, and then you will develop a service to meet the problem. So the initial issue is for the government to be made aware of the statistics of brain injury and the cost to the nation. Because with brain injury is a cost to the nation in terms of hospital facilities taken, in terms of lost working hours. These are important economic factors. This has been recognized in the West. For example, in Germany, they did a huge study of the cost to the nation of brain injury. And they developed return to work programs and diagnostic programs to deal with it. In America, where they never used to wear motorbike helmets, they did a huge study on the cost to the nation of not wearing But a motorbike I want to know helmet. what are the treatment gap in brain injury services in Bangladesh? Vast. First, Vast, huge. The treatment gap in treatment of brain injury is huge. There are hundreds of thousands of people at any one time who need advice about their brain injury and get nothing.
They don't understand what's happened to them. The family doesn't understand what's happening to them. Often the local services don't really understand brain injury. The gap is vast. But I'm delighted to come here and see a brain injury clinic established. And it will Where? grow at the University of Dhaka. The Okay. brain injury clinic there, the first. Okay. And that will grow. This is exactly what happened in the West. Recognition of the problem grew and the services grew rapidly. But what Dhaka University is doing to minimize the treatment gap? কিভাবে এই ট্রিটমেন্ট গ্যাপটা ঢাকা ইউনিভার্সিটি মিনিমাইজ করছে? না, যেহেতু আমরা দেখছি যে এই ব্রেন ইনজুরিতে আক্রান্ত হওয়ার পরে লোকজনেরা হসপিটালে ভর্তি হলো, তারপরে তারা যারা বেঁচে থাকলেন বাসায় চলে গেলেন, কিন্তু তাদের সাইকোলজিক্যাল নিউরোসাইকোলজিক্যাল কী কী ডেফিসিট থাকলো সেই ব্যাপারটা নিয়ে কেউ সচেতন নয়, রাইট? তো সুতরাং এই সচেতনতার অভাবে হয়তো তারা সারা জীবন ধরেই বিহেভিয়ারাল, ইমোশনাল, পার্সোনালিটি চেঞ্জ, নানা ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। তো এই গ্যাপটাকে পূরণ করার জন্যেই আমরা নিউরোসাইকোলজি ডেভেলপমেন্ট শুরু করেছি গ্রাহামের অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে। আমরা গত 6 বছর ধরে কাজ করছি। আর গত 2 বছর হলো আমরা আমাদের ডিপার্টমেন্টে আউটডোর বেসিসে যারা মেডিকেলি স্টেবল তারা আমাদের ডিপার্টমেন্টে আসতে পারে এবং এই নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, মানে তার ব্রেইনের ওভারঅল ফাংশনিং কতটুকু ঠিক আছে, কোথায় কোথায় দুর্বলতা আছে, এগুলো আপনারা গাইড করেন তাদের? হ্যাঁ, কোনো এটা ফিস দিতে হয়? মিনিমাল ফিস দিতে হয়, কারণ আমাদের ওখানে যারা টেলিভিশন সেটের সামনে অনেকেই আমার মনে হয় জানতে চাই যে ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের একটা ফ্যাসিলিটি আছে, অনেকেই জানে না। তো তাদের জন্য আপনি একটু জানাবেন যে গ্রামের লিডারশিপে যেই আপনারা সেন্টারটা ওপেন করেছেন সেখানে কিভাবে তারা আসবে বা কিভাবে তারা এই ট্রিটমেন্টের জন্য কথা বলতে পারবে, কোনো হেল্পলাইন আছে কিনা, কোনো ওয়েবসাইট আছে কিনা? ওকে, ওয়েবসাইট হলো আমাদের ডিপার্টমেন্টের একটা সাইকোথেরাপি ইউনিট আছে, নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট লিখে সার্চ করলেই মানুষ ওয়েবসাইট পাবে ওটার। তাহলে ওই ওয়েবসাইটে লিঙ্ক ধরে ওখানকার কন্ট্যাক্ট অ্যাড্রেস সব কিছুই পাওয়া যাবে। আর ব্রেন ইঞ্জুরি ক্লিনিকের সেবা পাওয়ার সিস্টেমটা হলো যে কেউ যদি আমাদের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটে যায়, তারা প্রাইমারি অ্যাসেসমেন্ট করে দেখবে যে তার ব্রেন ইঞ্জুরি ক্লিনিকের সেবা লাগবে কি না, কারণ এটা একটা স্পেশালাইজড সার্ভিস। ওকে, তাহলে ওরা তখন রেফার করবে ব্রেন ইঞ্জুরি ক্লিনিকে। এবং আপাতত আমরা সপ্তাহের প্রতিদিন বসছি না, আমরা আমাদের একাডেমিক রিসার্চ অন্যান্য কর্মকাণ্ডের বাইরে আমরা ব্রেন ইঞ্জুরি ক্লিনিকে সেবা দিচ্ছি এখন পর্যন্ত সপ্তাহে একদিন, প্রতি বুধবারে, রাইট? তো কেউ যদি মনে করে যে তার ব্রেন ইঞ্জুরি ক্লিনিকের কোনো না কোনো ধরনের সেবা দরকার, তাহলে তারা নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটে যোগাযোগ করলে অথবা আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে ফোন নাম্বার আছে, কিন্তু ওয়েবসাইটে গেলেই পাবে, অথবা তারা ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে কলা ভবনের 5 তলায় 5017 নাম্বার রুমে, তো সেখানে গিয়ে তারা যোগাযোগ করলেও আমাদের এই সেবার সাথে তারা কানেক্টেড হতে পারে। এবং ওখান থেকে আমরা নিউরোসাইকোলজিক্যাল কমপ্লিট অ্যাসেসমেন্ট, সেই মানুষগুলোর জন্য ট্রিটমেন্ট প্ল্যান করা এবং কী ধরনের ট্রিটমেন্ট তারা বাসায় অথবা আমাদের এখানে এসে তারা গ্রহণ করতে পারে সাইকোলজিক্যালি, সেই সেবাগুলো আমরা এখন পর্যন্ত দিচ্ছি। কিন্তু তাদের এটা যথেষ্ট নয়, আরও ইন্টেন্সিভ সেবা হয়তো তাদের দরকার, কিন্তু সেটার জন্য আরও ইনফ্রাস্ট্রাকচার, আরও লোকবল ইত্যাদি তৈরি হওয়া দরকার। ইন ফিউচার হয়তো আমরা সেটা করে আরও ট্রিটমেন্ট গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য কাজ করব। Graham, now I would like to end up our discussion. My last question: how to prevent brain injury? I think we prevent brain injury in different ways at different ages. Children need protection from falling over, so homes have to be made safe, places have to be made safe, because falling over is the biggest source of injury in children. The work environment needs to be made safe, everyone's work environment. And so people who work with chemicals must be kept safe, because the chemicals can cause brain damage. The construction industry, And so many medicines. The medicines have to be properly controlled. The physical environment can be improved so that people wear helmets, for example. And then in the elderly, their homes have to be made safe
so they're not going to fall over again. So these are ways in which head injury can be prevented in the first place. And in the future, I do think we must contact people in different ways. We will be making some videos and put them on YouTube, videos about brain damage and brain injury, to tell people about the cognitive effects, the emotional effects, the behavioral effects, something about families and something about treatment. We will be putting some short videos on YouTube so that people can learn something about brain injury and be Okay. helped. আমরা অনুষ্ঠান শেষ করব। শাহনূর, লাস্ট কোশ্চেন যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। না, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকেই ব্রেইন বিষয়টাকে চেনা দরকার, বোঝা দরকার, এবং এটা আমাদের যত রকমের আচরণ আছে, ভাবনা চিন্তা আছে, বুদ্ধি আছে, বিবেচনাবোধ আছে, সেই বিষয়গুলো কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। তো যখনই আমরা দেখব যে আমাদের এই ফাংশনগুলোতে কোনো না কোনোভাবে পরিবর্তন আসছে, সেটা কি বয়সের কারণে নর্মাল চেঞ্জের অংশ হিসেবে তৈরি হচ্ছে, নাকি আমি সাইকোলজিক্যালি কোনোভাবে ভীষণ ডিস্ট্রেস সেই কারণে তৈরি হচ্ছে, নাকি আমার মধ্যে কোনোভাবে ব্রেইন ড্যামেজ হচ্ছে, সেই প্রশ্নগুলো আমাদের হওয়া দরকার নিজের মধ্যে, এবং সেই প্রশ্নগুলো এক্সক্লুড হওয়া দরকার যত তাড়াতাড়ি সম্ভব। যদি কারোর মধ্যে ডিমেনশিয়া শুরু হয় আর্লি এজে, এবং সেটা যদি আমরা ইনিশিয়ালি আইডেন্টিফাই করতে পারি, তাহলে তার লাইফস্টাইল মডিফিকেশন করার মাধ্যমে সেই ডিক্লাইনটাকে স্লো করা যেতে অনেক পারে। বেশি চেঞ্জ করা যেতে পারে। সুতরাং লাইফটা আরো সুন্দর করা সুন্দর সম্ভব হবে। তখন। থ্যাংক ইউ গ্রাহাম, ধন্যবাদ শাহনূর আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি যে আমাদের এই ডিসকাশন থেকে হয়তো যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তারা কিছুটা হলেও সলিউশনের পথ পাবে। থ্যাংক ইউ গ্রাহাম, ধন্যবাদ শাহনূর। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। দর্শক, যারা আজকে ডিসকাশন শুনছিলেন, অনেক বিষয়গুলো এসছে এবং আমার মনে হয় যে সলিউশনেরও পথ পাওয়া গেছে, এবং যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আমরা জেনে আজকে অনেক আনন্দিত যে ঢাকা ইউনিভার্সিটি এ ধরনের একটি ইনিশিয়েটিভ নিতে যাচ্ছে এবং তারা অলরেডি কাজ করছে। তো যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেকেই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আছেন, তারা কিন্তু সরাসরি ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের 5 তলাতে এ ধরনের কাউন্সিলিং এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটি করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহের বুধবার রাত 12টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।